ওম। দেখো, তোমাদের মধ্যে যারা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, অর্থাৎ তোমাদের এইচএস পরীক্ষা আসন্ন, তো এই এইচএস পরীক্ষার যারা সংস্কৃত বিষয়টি নিয়েছো, সেই সংস্কৃত বিষয়ের ব্যাকরণের একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারক বিভক্তি। আজকে আমি এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কারক বিভক্তির মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আছে যেগুলো পরীক্ষায় প্রায়শই দেয়, সেই সমস্ত উদাহরণগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। যদিও এই বিষয়ের ওপর বেশ কয়েকটি পার্টস আসবে, তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখো, আমি প্রথমে দুটো উদাহরণ দিচ্ছি, তারপর বিষয়টি নিয়ে আলোচনা করছি। দেখো, একটি হচ্ছে দশরথঃ ইতি রাজা আসিত। দশরথ নামে এক রাজা ছিলেন। কর্ণঃ দাতেতি বিশ্রুতঃ। কর্ণ একজন দাতা ছিলেন, অর্থাৎ এই দাতা রূপে তিনি বিখ্যাত বা খ্যাত, প্রসিদ্ধ এই অর্থে। এখন খেয়াল করে দেখো, এই সমস্ত উদাহরণগুলি থাকলে আমরা কিভাবে অ্যান্সার লিখতে পারি। যেটা একটা বিশেষ জিনিস অবশ্যই তোমাদের বলা উচিত, তোমরা অনেকেই জানো যে এই কারক বিভক্তি এর ক্ষেত্রে আগে প্রত্যেকটির জন্য 1 নম্বর করে থাকতো, কিন্তু এখন আমরা জানি যে আমাদের যে সিলেবাস অনেকটা ছোট হয়েছে, যার ফলে নম্বরের দিক থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে। তো এখন এক একটি কারকের জন্য 2 নম্বর করে থাকবে। তাই দেখো, 2-এ 2 পেতে গেলে আমাদের সূত্র সহ বেশ ভালো করে গুছিয়ে লিখতে হবে, না হলে আমরা হয়তো 2-এ 2 পাবো না। আর যাদের ক্ষেত্রে অনেকে এরকম আছো যাদের মনে হয় যে আমরা সূত্রগুলিকে মুখস্থ করতে একদমই পারছি না, আমি তাদের জন্য একদম সহজ উপায় কিভাবে লিখবে সেটাও বলে দেব। তো একদম শর্টে না লিখেও, আবার সূত্রও না লিখে একটু গুছিয়ে লেখা যায়, যে ক্ষেত্রে অবশ্যই তোমরা হাফ তো পাবেই, আবার হাফের বেশিও পেতে পারো। তবে অবশ্যই চেষ্টা করতে হবে সূত্র সহ, অর্থাৎ পুরো বিষয়টা গুছিয়ে লেখা। এখন দেখো, এই যে উদাহরণ দুটি আছে এর মধ্যে কিছু মানে না বুঝেও একদম সহজেই অ্যান্সার লিখে দেওয়া যায়। সেটা কি, আমাদের একটু খেয়াল করে দেখো, উভয় ক্ষেত্রে একটা জিনিস কমন আছে। সেটা কি, সেটা হচ্ছে ইতি। যেমন দেখো, এখানে ইতি আছে, তাহলে এর মধ্যে ইতি কোথায়? অবশ্যই এর মধ্যেও ইতি আছে। সেটা কোথায় না, এই যে লেখা আছে দাতেতি, এখানে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। দাতা প্লাস ইতি, দাতা প্লাস ইতি, তাহলে হয়ে যাচ্ছে দাতেতি। তার মানে এই উদাহরণটির মধ্যেও ইতি কিন্তু অবশ্যই আছে। তাহলে এইবারে এইরকম যখন দেখবে উদাহরণ আসছে আর কি, যেখানে ইতি এই বিশেষ শব্দটির প্রয়োগ থাকছে, তার মানে এই সমস্ত উদাহরণগুলির জন্য অ্যান্সার লেখার একটা বিশেষ নিয়ম আছে। সেটি এবার দেখো। দেখো, কোচিন নিপাতেনা বিধানম, এখানে সন্ধি ভাঙলে কচিত নিপাতেনা অভিধানম। ইতি বৃত্তি অনুসারে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি।
এটা হচ্ছে একদম গুছিয়ে সাজিয়ে লেখার নিয়ম। তোমরা এভাবে লিখতে পারলে অবশ্যই কারোকে 2-2 পাবে। আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে আমরা পুরো একদম ধরে লিখতে পারছি না, অসুবিধা হবে, তাদের জন্য বলছি তোমরা শর্টে অ্যান্সার লিখবে ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি, এভাবে লিখলেও হবে। তাহলে দেখো একদম সহজ বিষয়, জিনিসটাকে অবশ্যই সহজ করেই নাও, তোমাদের বুঝতেও সুবিধা হবে। বাক্যের মধ্যে ইতি থাকলে হয়তো পরীক্ষায় উদাহরণটি একটু অন্যভাবে এসেছে কিন্তু ইতি আছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের উত্তরটি কিন্তু অবশ্যই এভাবেই হবে। এবারে আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। দেখো, যেটা পরীক্ষায় খুব আসে, গ্রামং নিকষা নদী, অর্থাৎ গ্রামের কাছেই নদী বা গ্রামের কাছেই নদী আছে, এখানে অস্তি এটা উজ্জ্ব আছে আর কি। তো দেখো এইরকম উদাহরণ তোমরা একটু খেয়াল করে দেখো, পরীক্ষায় অনেক এসেছে। তো এক্ষেত্রে কিভাবে আমরা অ্যান্সার লিখতে পারি, এখন দেখো এখানে বিশেষ কিছু অব্যয়ের প্রয়োগ করা হয়েছে, যেমন অভিতাহা মানে হচ্ছে সামনে বা দুই দিকে, উভয় দিকে এই অর্থে। পরিতাহা চতুর্দিকে। সময়া এবং নিকষা উভয় মানে একই রকম, কাছে বা নিকটে। হা হচ্ছে হায়, প্রতি হচ্ছে দিকে এই অর্থে বুঝিয়েছে। তো এই যে বার্তিকটা লেখা হয়েছে অভিতাহা পরিতাহা সময়া নিকষা হা প্রতি যোগে অপি ইতি বার্তিক অনুসারে, এখন তোমাকে দেখতে হবে উদাহরণটিতে এর মধ্যে কোন শব্দের প্রয়োগ আছে। যে শব্দটির প্রয়োগ থাকবে তুমি কেবল সেই শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি করবে। উদাহরণে অভিতহ, পরিতহ, সময়া, নিকষা, হা, প্রতি, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখো। ধরো কোনো এক্সাম্পল এসেছে, তার মধ্যে অভিতহ, পরিতহ, সময়া, নিকষা, হা, প্রতি, এদের মধ্যে বিশেষ কোনো একটা শব্দ প্রয়োগ থাকলেই তোমরা সেই শব্দটির যোগে দ্বিতীয়া বিভক্তি লিখতে পারো। অর্থাৎ এই যে বার্তিকটা আছে পুরো বার্তিকটা লিখবে, প্রশ্নে এদের মধ্যে যে শব্দের প্রয়োগ থাকবে সেই শব্দটির যোগে দ্বিতীয়া বিভক্তি করবে। বিশেষ করে এই গ্রামং নিকষা নদী এটাই বেশিরভাগ এসে থাকে। এই প্রসঙ্গে আরো একটা উদাহরণ, যেমন ধরো দরিদ্রং প্রতি দয়াং কুরু, এটাও কিন্তু খুব আসে। দরিদ্রের প্রতি দয়া করো। তো দরিদ্রং প্রতি দয়াং কুরু, দরিদ্রং এর তলায় দাগ থাকবে। এখন খেয়াল করে দেখো এই যে এক্সাম্পলটি আছে সেই উদাহরণের মধ্যে কোন বিশেষ শব্দের প্রয়োগ করা হয়েছে, অবশ্যই প্রতি। তাহলে যে শব্দটির প্রয়োগ থাকবে সেই শব্দটির যোগে দ্বিতীয়া বিভক্তি হয়ে যাবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে অ্যান্সার লিখব অভিতাহ পরিতাহ সময়া নিকষা হা প্রতি যোগে অপি ইতি বার্তিক অনুসারে প্রতি শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি। একদম গুছিয়ে লেখার নিয়ম এটাই। এবার ধরো এতটা কারণ মনে থাকছে না, লিখতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, যেমন গ্রামং নিকষা নদী, অ্যান্সার লিখবে নিকষা শব্দের যোগে দ্বিতীয়া বিভক্তি, অনেকটা ছোট অ্যান্সার হয়ে গেল। আবার যেমন দেখো দরিদ্রং প্রতি দয়াং কুরু, সেক্ষেত্রে কি লিখতে পারো, সেক্ষেত্রে কেবল যেহেতু এই উদাহরণে প্রতি শব্দের প্রয়োগ আছে তাই আমরা এবারে লিখতে পারি প্রতি শব্দের যোগে
দ্বিতীয়া বিভক্তি। আমরা এভাবে অ্যান্সারটিকে লিখতে পারি। চলো এবারে আরো একটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। দেখো, এরকম উদাহরণ পরীক্ষায় খুব আসে। পিতা পুত্রেণ সহ গচ্ছতি, মানে কি বাবা ছেলের সাথে বা পুত্রের সঙ্গে যাচ্ছেন। আচ্ছা, এক্ষেত্রে অ্যান্সার লেখার নিয়ম কি হতে পারে? দেখো, সহযুক্তে অপ্রধানে, সন্ধি হয়েছে, অটা লুপ্ত অ হয়ে গেছে। সহযুক্তে অপ্রধানে এই উদাহরণটির মধ্যে একটা বিশেষ শব্দের প্রয়োগ আছে, সেটা হচ্ছে সহ। সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি। দেখো, সুতরাং ধরো উদাহরণ ঘুরিয়ে দেওয়া হয়েছে, অন্যভাবে দেওয়া হয়েছে, কিন্তু বাক্যের মধ্যে সহ শব্দের প্রয়োগ আছে। তার মানে যার সঙ্গে যাচ্ছে সে হয়েছে তৃতীয়া। তাহলে বাক্যে সহ শব্দের প্রয়োগ থাকলে এবং যার সঙ্গে যাচ্ছে তার তলায় দাগ থাকলে, এখন দেখো এতটা কিছু না বুঝেও সহ শব্দের প্রয়োগ থাকলেই ধরে নেওয়া যায় যে এই অ্যান্সারটাই হবে। সুতরাং একদম সহজ নিয়ম, বাক্যের মধ্যে সহ শব্দের প্রয়োগ থাকলেই আমরা লিখব সহযুক্তে অপ্রধানে ইতিসূত্রানুসারে সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি। আর যদি মনে হয় লিখতে গিয়ে বানান ভুল হবে অথবা মুখস্থ রাখতে পারছো না, সেক্ষেত্রে সহজ করে লিখতে পারো সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি। এ বিষয়ে একটা কথা বলে রাখি, যেমন দেখো, সহ, সার্ধম, সাকম, সমম প্রত্যেকটির মানেই হচ্ছে সাথে বা সঙ্গে। সুতরাং সার্ধম, সাকম আর সমম এবং সহ এই বিশেষ শব্দগুলির বাক্যে প্রয়োগ থাকলেই অ্যান্সার কিন্তু অবশ্যই সহযুক্তে অপ্রধানে ইতিসূত্রানুসারেই আমরা লিখতে পারি। এবং যে বিশেষ শব্দটির প্রয়োগ থাকবে, সার্ধম হোক, সাকম হোক, সমম হোক আর সহই হোক না কেন, যে বিশেষ শব্দটির প্রয়োগ থাকবে সেই শব্দটির যোগে তৃতীয়া বিভক্তি আমরা লিখব। পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই সহ শব্দটিরই কেবল প্রয়োগ থাকে। আদার্স যেগুলি আছে সার্ধম, সাকম, সমম প্রত্যেকটির মানেই কিন্তু সঙ্গে বা সাথে, এগুলোর প্রয়োগ খুব একটা থাকে না, কেবল সহ এর প্রয়োগটাই বেশি থাকে। তো এই হচ্ছে একদম গুছিয়ে অ্যান্সার লেখার নিয়ম এবং এই হচ্ছে সহজ করে অ্যান্সার লেখার নিয়ম। এবারে আরেকটি উদাহরণ দেখো। মিষ্টং মধ্যং রোচতে, অর্থাৎ মধ্যম হচ্ছে অসমত শব্দরূপে চতুর্থীর এক বচন। মিষ্টং বুঝতেই পারছো, মিষ্টি, মিষ্টান্ন এই অর্থে। রোচতে মানে হচ্ছে রুচি হওয়া, ভালো লাগা। আমার মিষ্টি ভালো লাগে। তো এখন দাগ আছে মধ্যম এর তলায়, আমরা অ্যান্সার কিভাবে লিখতে পারি? দেখো, তাহলে সূত্র কি আছে? রুচ্যর্থানাং প্রিয়মানঃ ইতি সূত্রানুসারে রুচ্যর্থক রুচ ধাতুর যোগে সম্প্রদান কারক। এই সূত্রটি হচ্ছে এটি কারকের সূত্র, এটি বিভক্তি সূত্র নয়। তো এই কারণের জন্যই আমরা বিভক্তিটাকে ব্র্যাকেটে লিখতে পারি। তবে এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা আশা করছি অতটা নজর দেওয়া হয় না বা খেয়াল করা হয় না।
অনেকেই লিখবে যে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, কিন্তু এই সূত্রটি মূলত কারকের সূত্র, তাই সম্প্রদান কারক এই পর্যন্তই লেখা উচিত। তবে বিভক্তির প্রয়োগ অনেক বইতেই দেখবে করে দেওয়া আছে, তাই আমরা যেহেতু এটি কারকের সূত্র, সম্প্রদান কারক এই পর্যন্ত লেখার পরে ব্র্যাকেটে চতুর্থী বিভক্তি লিখতে পারি। তাহলে এবার দেখো যে এত কিছু না বুঝেও একদম সহজ বিষয়টি মাথায় রাখো। সবসময় যে এক্সাম্পল মিষ্টাং মধ্যম রোচতে এমন থাকবে তার তো কোনো কথা নেই, ঘুরিয়ে থাকতেই পারে, কিন্তু কোনো কিছু মানে বুঝেও একদম সহজে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখো। রোচতে, বাক্যে রোচতে থাকা মানেই আমরা অ্যান্সার এইভাবে লিখতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে তাই হবে। তাহলে এই রোচতে এই বিশেষ যে ক্রিয়াপদটি আছে এখানে আমরা কেবল এর ওপর ফোকাস করছি, আমরা এটিকেই খেয়াল করব। বাক্যে রোচতে আছে মানে অ্যান্সার হচ্ছে এটি। রুচ্যর্থানাং প্রিয়মানাহ ইতি সূত্রানুসারে রুচ্যর্থক রুচি প্লাস অর্থক সন্ধি করে রুচ্যর্থক রুচ ধাতুর যোগে সম্প্রদান কারক ব্র্যাকেটে চতুর্থী বিভক্তি। এবারে দেখো হয়তো সবটা লেখা সম্ভব হচ্ছে না, তাহলে কি করে শর্টে লিখতে পারো, সেটা হচ্ছে একদম শর্ট না করেও আবার সূত্র না লিখেও আমরা এখান থেকে লিখতে পারি। রুচ্যর্থক রুচ ধাতুর যোগে সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি, এভাবে লিখলেও কিন্তু অবশ্যই নম্বরটি অর্ধেক তো পাওয়া যাবেই, অর্থাৎ 2-এ 1 তো পাবেই, আবার 1-এর একটু বেশিও পেতে পারো। আর পুরোপুরি যদি লিখতে পারো একদম সূত্র সমেত তাহলে কোনো চিন্তা নেই, একদম 2-এ 2 পাবে। আর একটা বিষয় খেয়াল রাখবে, সূত্র লিখছো খুব ভালো কথা, অবশ্যই লেখা উচিত, কিন্তু এই যে লিখছো সূত্র একটু খেয়াল করবে লেখার সময় বানান যেন কোনোভাবেই ভুল না যায়। যদি বানান ভুল হয়ে যায় তাহলে কিন্তু 2-এ 2 পাওয়ার কোনো আশা নেই, নম্বরটা কমবে আরো। তো যাই হোক, সূত্রগুলি অবশ্যই ভালো করে মুখস্থ করবে, এবং আমি যাদের ক্ষেত্রে সূত্র লেখা সম্ভব নয় তাদের জন্য বিশেষ করে একদম শর্টেও বলে দিচ্ছি কিভাবে আমরা সূত্র না লিখেও কিন্তু গুছিয়ে লিখতে পারি। এবারে অন্য একটি উদাহরণ দেখো। দেখো এখানে পরপর 3টি উদাহরণ দেওয়া হয়েছে। ব্যাঘ্রাত বিভেতি জানাহা মানে মানুষটি বাঘ থেকে ভয় পাচ্ছে। নরকাত্রায়তে অর্থাৎ নরক থেকে রক্ষা করো, এই অর্থে আর কি, ত্রাণ করো বা রক্ষা করো। রক্ষমান বিপদাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো। এই সমস্ত উদাহরণগুলি থাকলে আমরা কিভাবে লিখতে পারি, তবে এই উদাহরণটি বা এই টাইপের উদাহরণটি পরীক্ষায় সবচাইতে বেশি থাকে। তাহলে বিষয়টিকে একদম সহজ করে বোঝার জন্য, বিশেষ করে এই টাইপের এক্সাম্পল পরীক্ষায় বেশি দেয়, তাই তোমরা মনে রাখবে বিভেতি, এই বিভেতি ক্রিয়াপদটি প্রয়োগ থাকা মানেই আমি এখন যেভাবে অ্যান্সারটি লিখে দেব সেই অ্যান্সারটি তোমরা লিখবে। এছাড়াও যদি পুরো বিষয়টিকে ভালো করে আয়ত্তে রাখতে চাও তাহলে বিভেতি, ত্রায়তে আর রক্ষ এই 3 রকম ক্রিয়াপদের প্রয়োগ থাকলেই আমরা অ্যান্সারটিকে অবশ্যই একই রকম ভাবে লিখতে পারি। তাহলে কি বললাম, বিশেষ করে বিভেতি, বাক্যের মধ্যে উদাহরণের মধ্যে বিভেতি আছে মানেই তুমি শিওর অ্যান্সারটি কিভাবে লিখতে হবে। পাশাপাশি বিভেতি, ত্রায়তে আর রক্ষ এগুলো থাকা মানে অ্যান্সারটি একই রকম সূত্রকে ধরে আমরা একইভাবে লিখব। এখন এক্সাম্পল বা উদাহরণ যখন পরীক্ষায় প্রশ্ন আসবে সবসময় যে এই থাকবে তার কোনো মানে নেই, ঘুরিয়ে আসতেই পারে, কিন্তু বিষয়টি যাতে আমাদের পক্ষে বুঝতে একদম সুবিধা হয়, যাতে আমরা না ঘাবড়ে যাই, তার জন্য এইটা মনে রাখতে হবে, বাক্যে বিভেতি, ত্রায়তে এবং রক্ষ থাকা মানেই একই রকম
আর বিভেতিটাই ধরে নাও পরীক্ষায় থাকবে, এটা আসার চান্সটাই বেশি। তো কি করে লিখবে দেখো, আমি 3টে প্রশ্নের ক্ষেত্রে কিভাবে অ্যান্সার লিখতে হবে সবটাই একবার লিখে দিয়েছি। এবার তোমরা খেয়াল করো, বাক্যে বিভেতি, বাক্যে ত্রায়তে, বাক্যে রক্ষ, এই সমস্ত ক্রিয়াপদগুলির প্রয়োগ থাকলে অ্যান্সার লেখার নিয়ম ভিত্তার্থানাং ভয় হেতু ইতি সূত্রানুসারে। ধরো পরীক্ষায় এসেছে বিভেতি দিয়ে, তোমরা লিখবে ভয়ার্থক ভি, মানে হচ্ছে ভয় পাওয়া, ভয়ার্থক ভি ধাতুর যোগে অপাদান কারক। কেন না এই সূত্রটি কারকের সূত্র, অপাদান কারকের সূত্র, তাই অপাদান কারক। আর বিভক্তি লিখলে ব্র্যাকেটে লিখে দাও পঞ্চমী বিভক্তি। আবার ধরো উদাহরণে এসছে নরকাত্রায়তে, তখন আমরা কি লিখব, একই রকম লিখব ভিত্তার্থানাং ভয় হেতু ইতি সূত্রানুসারে। এবার লিখবে ত্রাণার্থক ত্রয়ী ধাতুর যোগে অপাদান কারক ব্র্যাকেটে পঞ্চমী বিভক্তি। আবার ধরো এসেছে রক্ষমাং বিপদঃ, তখন কিভাবে লিখবে, একই রকম সূত্র প্রয়োগ করো, লিখবে ত্রাণার্থক রক্ষ ধাতুর যোগে অপাদান কারক ব্র্যাকেটে পঞ্চমী বিভক্তি। আশা করছি বুঝতে পেরেছো। এবার ধরো কি করে আমরা শর্টকাটে লিখতে পারি। ধরো পরীক্ষায় বিভেতি দিয়ে আছে, আমরা লিখব ভয়ার্থক ভি ধাতুর যোগে অপাদান কারক পঞ্চমী। ধরো পরীক্ষায় ত্রায়তে দিয়ে আছে, আমরা লিখব ত্রাণার্থক ত্রয়ী ধাতুর যোগে অপাদান কারক ব্র্যাকেটে পঞ্চমী বিভক্তি। আবার ধরো রক্ষ দিয়ে আছে, তখন আমরা লিখব ত্রাণার্থক রক্ষ ধাতুর যোগে অপাদান কারক পঞ্চমী। তো এই হচ্ছে আমরা সূত্র না লিখেও সহজে লিখতে পারি। আজকের মতো এখানে শেষ করছি। আমি চেষ্টা করব কারকের ওপর আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসা, এবং তোমাদের পরীক্ষা যেহেতু একদমই সামনে চলে এসেছে, সংস্কৃত বিষয়ের ওপর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর এই সমস্ত ভিডিওসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ধন্যবাদ।